হ্যালো ফ্রেন্ড, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, তোমরা যারা এসএসসি এমটিএস পরীক্ষা দেবে 2024 সালে, তোমাদের পরীক্ষার সুবিধার্থেই আমি 2023 সালে এসএসসি এমটিএস পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস করাই। আজকে আমি করাচ্ছি 61 নম্বর ক্লাস, যেটি 4 সেপ্টেম্বর থার্ড শিফটে এসেছিল। তো বন্ধুরা, চাকরি সংক্রান্ত বিভিন্ন আপডেট পেতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে একটু লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। সবচেয়ে শক্তিশালী অস্ত্র কোনটি, যা একটি সংসদকে নির্বাহী জবাবদিহিতা নিশ্চিত করতে সক্ষম করে? তো গণতন্ত্রের একটি শক্তিশালী অস্ত্র এটি। তো সঠিক উত্তর হবে অনাস্থা প্রস্তাব। অনাস্থা প্রস্তাব আনতে গেলে লোকসভায় কিন্তু 50 জন সাংসদের সমর্থন প্রয়োজন হয়। লোকসভায় যদি অনাস্থা প্রস্তাব আনতে হয় তো কমপক্ষে 50 জন সাংসদের কিন্তু সমর্থন প্রয়োজন হয়। তারপরে কিন্তু বিশেষ আলোচনা হয়। এই অনাস্থা প্রস্তাবের সময় যদি সরকার পক্ষ তাদের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা দেখাতে না পারে, তখন কিন্তু পার্লামেন্ট ভেঙে যায়। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। কোথায় মহাবোধি মন্দির অবস্থিত? মহাবোধি মন্দির অবস্থিত বোধগয়ায়। দেখো, বোধগয়া বিহারে অবস্থিত। এটি ইউনেস্কো দ্বারা 2022 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি পায়। তো বোধগয়া কবে ইউনেস্কোর ঐতিহ্যবাহী হিসাবে স্থান পেয়েছিল? তো সঠিক উত্তর হবে 2002 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি পেয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট। কোন আফ্রিকান নেতার আত্মজীবনী লং ওয়াক টু ফ্রিডম? আফ্রিকার গান্ধীও বলা হয় এনাকে। তো তিনি হলেন নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা তিনি আফ্রিকার একজন রাজনৈতিক ব্যক্তি, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন রাষ্ট্রপতি। তারই একটি আত্মজীবনীমূলক বই লং ওয়াক টু ফ্রিডম। কোন বছরে ভারত সরকার কর্তৃক স্বনির্ভর কর্মসংস্থানের জন্য গ্রামীণ যুবকদের প্রশিক্ষণ, যাকে সংক্ষেপে ট্রাইসেম বলা হয়, এই প্রকল্পটি চালু হয়েছে? তো ট্রাইসেম প্রকল্পটি কোন বছর চালু হয়েছিল? তো সঠিক উত্তর 1979 সালে এই ট্রাইসেম প্রকল্প চালু হয়েছিল। দেখো, স্বকর্মসংস্থানের জন্য গ্রামীণ যুবকদের প্রশিক্ষণ 1979 সালে ভারত সরকার দ্বারা শুরু করা একটি প্রোগ্রাম। এই কর্মসূচির প্রাথমিক উদ্দেশ্য ছিল গ্রামীণ যুবকদের প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ প্রদান করা এবং গ্রামীণ এলাকায় স্বকর্মসংস্থানের প্রচার করা। এই ট্রাইসেম কথার সম্পূর্ণ নাম ট্রেনিং অফ রুরাল ইউথ ফর সেলফ এমপ্লয়মেন্ট। ট্রেনিং অফ রুরাল ইউথ ফর সেলফ এমপ্লয়মেন্ট। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিখুন এবং উপার্জন করুন এই প্রকল্পের অধীনে মধ্যপ্রদেশ সরকার নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রদান করে না? তো মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর একটি প্রকল্প শিখুন এবং উপার্জন করুন। তো এই প্রকল্পের অধীনে নিচের কোনটি প্রদান করে না? তো আর্থিক সহায়তা প্রদান করা হয়, প্রশিক্ষণ দেওয়া হয়
এবং নিয়োগযোগ্য দক্ষতা এটাও প্রদান করা হয়, কিন্তু প্রদান করা হয় না ল্যাপটপ। তো সঠিক উত্তর হবে ল্যাপটপ কিন্তু এই স্কিম বা এই প্রকল্পের অধীনে কী করা হয় না, প্রদান করা হয় না। সুপরিচিত নৃত্যের ইতিহাসবিদ ডক্টর সুনীল কোঠারি রাজ্যের কোন নৃত্যকে জনপ্রিয় করার জন্য আসাম সরকার 2019 সালে মাধবদেব পুরস্কারে ভূষিত করেছিলেন? তো মাধবদেব পুরস্কার কোন রাজ্য সরকার দেয়? এটা আসাম রাজ্য সরকার দিয়ে থাকে। তো এই ডক্টর সুনীল কোঠারি মহাশয়কে কোন নাচের জন্য আসাম সরকার এই মাধবদেব পুরস্কার ভূষিত করেছিলেন? তো সঠিক উত্তর হবে সাত্রিয়া। সাত্রিয়া অসমের একটি শাস্ত্রীয় নৃত্য। তো এই নাচের জন্যই কিন্তু তিনি মাধবদেব পুরস্কারে ভূষিত হয়েছিলেন। ডক্টর সুনীল কোঠারি তিনি একজন প্রখ্যাত ভারতীয় নৃত্য ইতিহাসবিদ, পণ্ডিত এবং সমালোচক ছিলেন। তিনি শাস্ত্রীয় নৃত্যসহ ভারতীয় নৃত্যের বিষয়ের উপর 20টি ও তার বেশি বই লিখেছেন। 2001 সালে পদ্মশ্রী পুরস্কার পান। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান 1995 সালে। তিনি 1961 সালে কুমার চন্দ্রক এবং 2012 সালে রঞ্জিতারাম সুবর্ণ চন্দ্রক উপাধিতে ভূষিত হন। ভারতের জলবায়ু বর্ণনা করতে ব্যবহৃত সাধারণ শব্দটি কোনটি? ভারতের জলবায়ু বর্ণনা করতে ব্যবহৃত সাধারণ শব্দ হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় মৌসুমি জলবায়ু। গ্রীষ্মমণ্ডলীয় মৌসুমি জলবায়ু। তো ভারতের জলবায়ু কেমন? তো ভারতের জলবায়ু হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় মৌসুমি জলবায়ু। ডান্ডারের নৃত্যের অংশ হলো ড্যাশ নৃত্য, যেটি দীপাবলির, ঠিক আছে বলি হয়নি, দীপাবলির রাতে কোলাম এবং রাজগোন্ড তপশিলি উপজাতি সম্প্রদায়ের লোকজন পরিবেশন করে। তো এই ডান্ডারি নৃত্যের কোন একটি অংশ হচ্ছে কোন নাচ যেটি দীপাবলির রাতে কোলাম এবং রাজকোন্ড তপশিলি উপজাতি সম্প্রদায়ের লোকজন পরিবেশন করেন? তো সঠিক উত্তর হবে ঘুষাদি। তো ডান্ডারি নৃত্যের অংশ হলো ঘুষাদি, যেটি দীপাবলির রাতে কোলাম এবং রাজকোন্ড তপশিলি উপজাতি সম্প্রদায়ের লোকজন পরিবেশন করেন। ISSF জুনিয়র বিশ্বকাপ 2023-এ ভারত কয়টি স্বর্ণ পদক পেয়েছে? ISSF জুনিয়র বিশ্বকাপ 2023-এ ভারত কয়টি স্বর্ণ পদক পেয়েছে? তো ভারত 6টি স্বর্ণ পদক পেয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট। ড্যাশ ভারতের প্রথম ভারতীয় মহিলা হিসাবে যিনি গ্র্যামি জিতেছেন? তো গ্র্যামি পুরস্কার পেয়েছেন প্রথম ভারতীয় মহিলাকে, তো তিনি হলেন তানভি শাহ। তানভি শাহ প্রথম ভারতীয় মহিলা হিসাবে যিনি গ্র্যামি পুরস্কার জিতেছেন। প্রথম ভারতীয় হিসাবে গ্র্যামি পুরস্কার পেয়েছেন পণ্ডিত রবি শঙ্কর। ঠিক আছে। কোন ভারতীয় সঙ্গীতজ্ঞ ব্যক্তির জন্মস্থান পশ্চিমবঙ্গ? নিম্নলিখিত কোন ভারতীয় সঙ্গীত ব্যক্তির জন্মস্থান পশ্চিমবঙ্গ? তো সঠিক উত্তর বাপ্পি লাহিড়ী। বাপ্পি লাহিড়ীর জন্মস্থান পশ্চিমবঙ্গে। ডিস্কো ড্যান্সার। ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের লিঙ্গানুপাত সবথেকে কম? তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে দমন এবং দিউ। দমন ও দিউ এই কেন্দ্রশাসিত অঞ্চলের লিঙ্গানুপাত সবথেকে কম। দেখো এখানে কিন্তু হরিয়ানা ছিল, এখানে বলে দেখো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের লিঙ্গানুপাত। তো যেহেতু হরিয়ানার থেকেও কিন্তু দমন দিউর লিঙ্গানুপাত সবথেকে কম। দেখো হরিয়ানা যেখানে লিঙ্গানুপাত 879 আর দমন ও দিউর লিঙ্গানুপাত 618। ঠিক আছে। আর সর্বোচ্চ লিঙ্গানুপাত রাজ্য কেরাল, এখানে লিঙ্গানুপাত 1084 এবং কেন্দ্রশাসিত অঞ্চলে
পুডুচেরিতে সর্বাধিক লিঙ্গানুপাত, এখানে কিন্তু লিঙ্গানুপাত 1037, আর ভারতের লিঙ্গানুপাত 943। ঠিক আছে। নিচের কোনটি বিখ্যাত ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির আত্মজীবনী? তো সৌরভ গাঙ্গুলির আত্মজীবনী নাম কি? এ সেঞ্চুরি ইজ নট এনাফ। এ সেঞ্চুরি ইজ নট এনাফ, এটি ভারতের প্রাক্তন অধিনায়ক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির আত্মজীবনী। ভারত সরকার আইন 1935 সম্পর্কে নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করো। তো 1935 সালে কি বলা রয়েছিল ভারত শাসন আইনে? এই আইনটি ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা প্রণীত হয়েছিল। এই আইনটি ভারত এবং বার্মা সরকারের জন্য দুটি পৃথক আইনে বিভক্ত ছিল। এই আইনটি 1935 সালের 1 এপ্রিল থেকে শুরু হয়েছিল। তো কোনটি সঠিক হবে? তো সঠিক উত্তর হবে 1 এবং 2 উভয়। 1 এবং 2 উভয়। তো একে কি বলা রয়েছে? এই আইনটি ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা প্রণীত হয়েছিল, আর এই আইনটি ভারত এবং বার্মা সরকার দ্বারা দুটি পৃথক আইনে বিভক্ত ছিল। নিচের মধ্যে কে একটি অশ্বশক্তির একক স্থাপন করে যা 1 ঘোড়ার সমান 1 মিনিটে 33,000 ফুট পাউন্ড হিসাবে কাজ করে? 1 ঘোড়ার সমান 1 মিনিটে 33,000 ফুট পাউন্ড কাজ করে। তো তিনি কে? তো তিনি হলেন জেমস ওয়াট। সঠিক উত্তর হবে জেমস ওয়াট। এই অশ্বশক্তির একক স্থাপন করেন কে? জেমস ওয়াট। বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী আইন পাশ হয় কোন সালে? 42তম সংবিধান সংশোধনী আইন পাশ হয় 1976 সালে। 42তম সংবিধান সংশোধনকে বলা হয় সংবিধানের ক্ষুদ্র সংস্করণ। এই 42তম সংবিধান সংশোধনকে বলা হয় সংবিধানের ক্ষুদ্র সংস্করণ। নিম্নলিখিত নেতাদের মধ্যে কে 1857 সালের বিদ্রোহে বিহার থেকে নেতৃত্ব দিয়েছিলেন? তো 1857 সালে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ শুরু হয়েছিল। তো এই সিপাহী বিদ্রোহে বা মহাবিদ্রোহে বিহার থেকে নেতৃত্ব কে দিয়েছিলেন? তো তিনি হলেন কুনওয়ার সিং। বিহার থেকে নেতৃত্ব দিয়েছিলেন কুনওয়ার সিং। ঠিক আছে, চল নেক্সট। ড্যাশ এ শ্রী জগন্নাথজি মেলা অনুষ্ঠিত হয়। কোথায় শ্রী জগন্নাথজির মেলা অনুষ্ঠিত হয়? তো সঠিক উত্তর হবে আলওয়ার। আলওয়ার কোথায় অবস্থিত? রাজস্থানের একটি জেলা আলওয়ার। সেই আলওয়ারে কিন্তু শ্রী জগন্নাথজির মেলা অনুষ্ঠিত হয়। নিম্নলিখিত নৃত্যগুলোর মধ্যে একটি নাচের আক্ষরিক অর্থ জাদুকরী নাচ। এটি ভারতীয় শাস্ত্রীয় নৃত্য ভাণ্ডারের সবচেয়ে আকর্ষণীয়। নাচটি কি? তো এই নাচটি হলো মোহিনীনাট্যম। মোহিনীনাট্যমকে বলা হয় জাদুকরী নাচ। মোহিনীনাট্যম নাচের আক্ষরিক অর্থ হলো জাদুকরী নাচ। এই মোহিনীনাট্যম নাচটি ভারতের কেরালা রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য। ভারতের কেরালা রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য এই মোহিনীনাট্যম। মোহিনীনাট্যম এবং কথাকলি কেরালা রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য। পরবর্তী প্রশ্ন, SHG বা সেলফ হেল্প গ্রুপ ব্যাংক লিকেজ প্রকল্প গঠন করে এই গুরুত্বপূর্ণ মাইল ফলক RBI সহায়তায় কার দ্বারা পরিচালিত হয়েছিল? তো এই সেলফ হেল্প গ্রুপ RBI এর সহায়তায় নাবার্ড দ্বারা পরিচালিত হয়েছিল। ঠিক আছে, তো এই নাবার্ডের সঙ্গে কিন্তু সেলফ হেল্প গ্রুপের একটি লিঙ্কেজ হয়েছিল। ঠিক আছে, আর এর সহায়তা করেছিল কে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ভারতের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়াম। এই স্টেডিয়াম কোথায় অবস্থিত? এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই 2023 সালে ICC ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। আর এই স্টেডিয়ামটা কোথায় অবস্থিত? এই স্টেডিয়ামটা অবস্থিত গুজরাটের আহমেদাবাদ শহরে।
গুজরাটের আমেদাবাদ শহরে এই নরেন্দ্র মোদী স্টেডিয়াম, যেটি ভারতের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়াম রয়েছে। প্রাক মৌসুমি বর্ষণ কেরালা এবং কর্ণাটকে কী নামে পরিচিত? তো এই প্রাক মৌসুমি বর্ষণ কেরালা এবং কর্ণাটকে ম্যাঙ্গো শাওয়ার বা আমের ঝর্ণা নামেও পরিচিত। ভারতবর্ষে প্রথম বর্ষা প্রবেশ করে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হয়ে কেরালা এবং কর্ণাটকে। এই যে যখন বর্ষা শুরু হয়, এই বর্ষার কি হয়, এই বর্ষার বৃষ্টিতেই কিন্তু এখানকার আম ফল কিন্তু পেকে যায়, সেই জন্য কে বলা হয় ম্যাঙ্গো শাওয়ার। প্যারাথাইরয়েড হরমোনের অপর্যাপ্ত মাত্রা এবং রক্তে ক্যালসিয়ামের কম নিচের কোনটির কারণে হয়? প্যারাথাইরয়েড হরমোনের অপর্যাপ্ত মাত্রা এবং রক্তে ক্যালসিয়াম কম নিচের কোনটির কারণে হয়? তো সঠিক উত্তর হবে হাইপোক্যালাসেমিয়া। এরই কারণে প্যারাথাইরয়েড হরমোনের অপর্যাপ্ত মাত্রা এবং রক্তে ক্যালসিয়াম কম হয়। ঠিক আছে। 2023 সালে রেস্ট অফ ইন্ডিয়া বা অবশিষ্ট ভারত ইরানি কাপ জিতেছিল। ইরানি কাপ কোন রাজ্যে আয়োজন করা হয়েছিল? দেখো 2023 সালে ইরানি কাপ হয়েছিল সৌরাষ্ট্র এবং অবশিষ্ট ভারতের মধ্যে। তো এই খেলাটি জিতেছিল কারা? অবশিষ্ট ভারত। তো এই খেলাটি হয়েছিল কোথায়? তো এই খেলাটি হয়েছিল মধ্যপ্রদেশ রাজ্যে এই 2023 সালে ইরানি কাপ হয়েছিল। ভারতের ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলির স্থায়িত্বের সাথে সম্পর্কিত একটি মাত্রা কি? ভারতের ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলির স্থায়িত্বের সাথে সম্পর্কিত একটি মাত্রা কি? তো এটি মাত্রা হলো দাতা তহবিলের উপর নির্ভরশীলতা। তো দেখো, এই যে তোমাদের বিভিন্ন অর্থনীতি থেকে পরীক্ষা আসে, তো অর্থনীতির যে মেইন প্রশ্নগুলো হয় কিন্তু ইংরাজিতে, তো ইংরাজির থেকে বাংলা ট্রান্সলেশন করলে কিন্তু একটু ভাষা একটু চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এই দিকে একটু কিন্তু নজর দেবে তোমরা ভালো করে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে। আপাতত শেষ করছি, আবার দেখাবে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।